আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে এই পবিত্র মাহে রমজানের জন্য রইল অভিনন্দন, এবং এই পবিত্র মাহে রমজান যাতে সবাই ঠিকমতো আদায় করতে পারি, ঠিকমতো পালন করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা সবাইকে দেন। আমি অসুস্থ থাকা সত্ত্বেও তোমাদের ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করতেছি। আজকে থেকে তোমাদের ক্লাসগুলো পুরো দমে চলবে। আর আজকে হচ্ছে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, বাংলা দ্বিতীয় পত্র। অনেকে রিকোয়েস্ট আমি বাংলা দ্বিতীয় পত্রের কার্যক্রম শুরু করেছি। তো বাংলা দ্বিতীয় পত্রের যে পার্টগুলো আমি আগে করাবো সেগুলো হচ্ছে সহজ পার্ট, অর্থাৎ সহজগুলো আমরা আগে শিখে নিব। আমি যেই সিকোয়েন্সে যাব তোমরাও সেই সিকোয়েন্সে যাও, ইনশাল্লাহ আশা করছি ভালো একটা ফিডব্যাক পাবা। তো প্রথমে আমরা ধ্বনি পরিবর্তন করাবো। ধ্বনি পরিবর্তনের মধ্যে দেখতেই পাচ্ছ এখানে টোটাল 10টা ধ্বনি পরিবর্তন লিখেছি। বইয়ে টোটাল 17টা ধ্বনি পরিবর্তন আছে, সেখান থেকে আমি সহজ 10টা ধ্বনি পরিবর্তন তোমাদের জন্য সিলেক্ট করেছি। তো আদি স্বরাগম, অপিনিহিতি, অসমীকরণ, ধ্বনি বিপর্যয়, সমীভবন, বিষমীভবন, দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি। তো এই বিষয়গুলোর মধ্যে প্রথমে আমি আলোচনা করব আদি স্বরাগম। আদি স্বরাগম এটা যদি একটু আমি খণ্ডায়িত করি যে আদি স্বরাগম মানে কি। আদি মানে প্রথম, স্বর মানে স্বরবর্ণ, আগম আগম মানে আগমন মানে আসা। তাহলে মানে কি, প্রথমে স্বরবর্ণ আসা বা আগমন করা, সেটা হচ্ছে আদি স্বরাগম। কিভাবে কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেরকম আমি লিখলাম স্কুল, এখানে এটা চেঞ্জ হয়ে আমরা যখন মুখে বলি তখন আমাদের ইয়াটা আসে এরকম, স্কুল স্কুল। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করি, রশ্মি কিন্তু এখানে আলটিমেটলি কি চলে আসছে। এই রশ্মিটা হচ্ছে স্বরবর্ণ, অর্থাৎ আদিতে স্বরের আগমন, আদি স্বরাগম। স্কুল স্কুল। তারপর হচ্ছে তোমার স্টেশন, তাহলে কি হবে এখানে রশ্মি স্টেশন। এই হচ্ছে তোমার কাজ, স্টেশন স্টেশন। তো এই যে যে চেঞ্জ বলতে কি, যদি তোমার কোনো একটা শব্দের পূর্বে যদি কোনো একটা স্বরাগম মানে স্বরবর্ণ চলে আসে, সেটা আদি স্বরাগম। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে আদি স্বরাগম কি। এরপরে আমি যেটা বুঝাবো সেটা হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি মূলত রস্যিকার এবং রস্যুকারের একটা বিষয়। অপিনিহিতি রস্যিকার আর রস্যুকারের একটা বিষয়। অর্থাৎ কোন শব্দের মধ্যবর্তী অবস্থায় রস্যিকার বা রস্যুকার থাকলে সেটা পরবর্তীতে আমরা মধ্যবর্তী অবস্থায় রস্যি বা রস্যু ব্যবহার করব। যেরকম আমি যদি লিখি সাধু, তো এটা পরিবর্তন এই যে রস্যুকার, এটা পরিবর্তন হয়ে যাবে সাউদ। তারপর আমি যদি এইরকম বলি যে আজি, তাহলে কি হবে আইজ, কি হবে আইজ হবে। তারপর আরো কিছু জিনিস আছে, যেরকম আমরা ব্যবহার করতে পারি মাই, সত্য। তার মানে যদি শব্দের মাঝখানে রস্যি বা রস্যু চলে আসে সেটা হবে অপিনিহিতি। যদি শব্দের মাঝখানে তোমার রস্যি বা রস্যু চলে আসে সেটা হবে অপিনিহিতি। এরপরে আমরা যেটা বুঝাবো সেটা হচ্ছে অসমীকরণ। অসমীকরণ অর্থ হচ্ছে যদি দুইটা শব্দ সমশব্দ অর্থাৎ একই রকমের শব্দ যদি থাকে, সেটার মাঝখানে মিল করার জন্য আমরা একটা কি কার ব্যবহার করব। মানে কার বলতে তোমার স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ আছে সেটা ব্যবহার করব। যেরকম তোমার এটা হচ্ছে অসমীকরণ। তো এক্সাম্পল হিসেবে হচ্ছে ধপ। তা আমি কি লিখবো, ধপা
ধপ। এই যে ধপ ধপ, এটাকে ধপা ধপ, এই আকারটাকে এনে অসমীকরণ করে ফেললাম। অর্থাৎ দুইটা সমজাতীয় শব্দের ক্ষেত্রে আমি যখন মাঝখানে একটা কার ব্যবহার করব সেটাই হবে কি অসমীকরণ। যেরকম টপ টপ, কি হবে টপা টপ, এই হচ্ছে অসমীকরণ। আশা করছি খুবই ক্লিয়ার ভাবে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে যেটা বুঝাবো সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় বলতে একটা বর্ণ আগে চলে আসবে আর একটা বর্ণ পরে চলে যাবে, এরকম। তো ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয় যেরকম বাক্স। এই বাক্স যখন আমরা লিখব তখন আমাদের বলতে হবে বাস্ক। আমরা বাক্সকে বলি বাস্ক। তারপর আমরা রিক্সা, রিক্সা এটাকে আমরা বলি রিস্কা। তাহলে বাক্স হয়ে গেল বাস্ক, রিক্সা হয়ে গেল রিস্কা। তারপর হয়ে যাবে ফাল, ফাল হয়ে যাবে লাফ, বা লাফ হয়ে যাবে ফাল। এই যে যে বিষয়টা, এটা হয়ে যাচ্ছে ধ্বনি বিপর্যয়। এটাকে বলে ধ্বনি বিপর্যয়। মানে একটা বর্ণ আরেকটা জায়গায় রিপ্লেস হবে, ওই বর্ণটা আগের জায়গায় চলে আসবে। এরপরে শিখাবো সমীভবন। সমীভবন বলতে সামান্য একটু পরিবর্তন হবে দুইটা বর্ণের মধ্যে। সমীভবন সামান্য পরিবর্তন, যেরকম জন্ম, পরিবর্তনটা হচ্ছে আমি লিখবো জন্ম, জন্ম জন্ম। তারপর হচ্ছে তোমার কান্না, এটা লিখবো কান্না। তার মানে বিষয়টা হচ্ছে এই যে ন, ময়ের কারণে নটা ম হয়ে গেছে, এই নয়ের কারণে দটা ন হয়ে গেছে। মানে এই জিনিসটার কারণে কিঞ্চিত ওই জিনিসটাও পরিবর্তিত হয়েছে। এইটাই হচ্ছে তোমার সমীভবন। অর্থাৎ একটা বর্ণের কারণে আরেকটা বর্ণ ওই বর্ণের রূপ লাভ করবে, সেটাই হচ্ছে সমীভবন। ওকে, এরপরে বুঝাবো বিষমীভবন। বিষমীভবন হচ্ছে একেবারে দুইটা সমবর্ণ যখন একটার পরিবর্তন হবে, সমবর্ণের একটার পরিবর্তন হবে। যেরকম শরীর, এটা হয়ে যাবে কি শরীর। তো শরীর শরীর। তারপর তোমার লাল, কি হবে নাল। তো এইভাবে যখন দুইটা সমজাতীয় বর্ণের মধ্যে একটার পরিবর্তন হবে, দেখো রিল রিল, লাল নাল, তা এই বিষয়টাকে বলা হবে বিষমীভবন। তারপরে হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জনের যে বিষয়টা সেটা হচ্ছে যখন কোনো বাক্যের মধ্যবর্তী অবস্থানে কোনো বর্ণ জোর দেওয়ার ক্ষেত্রে আমরা ডাবল ব্যবহার করব, সেটা দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্ব। যেরকম সকাল, এইটাকে আমি জোর দিয়ে বলবো সকাল। তারপর হচ্ছে পাকা, এটাকে আমি বলবো পাক্কা। তো এই বিষয়টা হচ্ছে কি তোমার দ্বিত্ব ব্যঞ্জন। অর্থাৎ মধ্যবর্তী অবস্থানে যে বর্ণটা থাকবে তাকে আমি জোর দিয়ে বলার জন্য ডাবল বলবো, সকাল সকাল, পাকা পাক্কা। তাহলে এটা হচ্ছে তোমার দ্বিত্ব ব্যঞ্জন। এরপরে হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি হচ্ছে যে এইখানে যে আমার মধ্যবর্তী অবস্থানে যে বর্ণগুলো আছে সে বর্ণগুলোর মধ্যে
একটা ব্যঞ্জন কি হবে, পরিবর্তন হয়ে যাবে। যেরকম আমার কবাট, আমি কি বলি, কপাট। তারপর আমি বলি দোবা, সেটা হচ্ছে ধোপা। তারপর হচ্ছে দাইমা, এটা বেসিক্যালি কি হয়, দাইমা। এই যে পরিবর্তন, এই বিষয়টাকে বলা হয় যে ব্যঞ্জন বিকৃতি, অর্থাৎ ব্যঞ্জন, টোটাল ব্যঞ্জন, এখানে সবগুলো ব্যঞ্জনের একটা পরিবর্তন ঘটবে, সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আশা করছি এই বিষয়টা বুঝতে পারছো। আজকের জন্য লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি তো হচ্ছে সমজাতীয় দুইটা বর্ণ না, মানে সমজাতীয় দুইটা বর্ণের পজিশন, সমজাতীয় দুইটা বর্ণের পজিশন। যেরকম বড় দাদা, বড় দাদা, আমরা বলি কি, বড়দা। বউ দিদি, আমরা কি বলি, বৌদি। তা এই বিষয়টাই হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। যখন এই যে এরকম দাদা হয়ে যাবে দা, দিদি হয়ে যাবে দি, এই যে এই জিনিসটা, এই প্রসেসটাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। অর্থাৎ সমজাতীয় দুইটা পজিশন ক্রিয়েট করার বর্ণগুলোকে যখন আমি পরিবর্তন করব, তখন একটাকে আমি কি করব, বাদ দিয়ে দিব। ওই বিষয়টা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। তো আশা করছি আজকের ক্লাসটা তোমরা পুরোটাই দেখবা। আর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস যদি তোমরা পুরোটা বুঝে বুঝে না দেখো, টেনে দেখো, কিছুই বুঝবা না, তাহলে আমার কষ্ট বৃথা হয়ে যাবে। সুতরাং ভালো করার জন্য, ভালো মার্কস পাওয়ার জন্য অবশ্যই ক্লাসগুলো দেখবে। আমি একেবারে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এই জিনিসগুলো বুঝিয়ে দিয়েছি। সো আশা করছি ক্লাসগুলো এনজয় করো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।